কেমন আছো সবাই? আগের দিনে আমি যে সুগার নিয়ে শর্ট ভিডিওটা বানিয়েছিলাম সেটা দেখে পৌলমী মানে আমার গিন্নি আমায় খুব ভালো একটা প্রশ্ন করেছে। ও জিজ্ঞেস করলো আমাকে, আচ্ছা আমরা যারা সুগার পেশেন্টের ব্লাড নিই তারা দুবার ব্লাড নিই, একবার খালি পেটে একবার ভরা পেটে খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর, এটা কেন? তা আমি ভাবলাম উত্তরটা ওকে ডিরেক্ট না দিয়ে এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপনাদের জন্য বানানো যায়। তাহলে আসুন বিষয়টা বুঝে নিই যে কেন সকালবেলা খালি পেটে আমরা রক্ত দিই এবং খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে। প্রথমে নিয়মটা বলে দিই। সকালবেলা খালি পেটে অর্থাৎ মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং থাকতে হয়। অর্থাৎ রাতে যদি আমরা 9টার সময় ডিনার করি তাহলে সকালবেলা 7টা থেকে 9টার মধ্যে কি তার আগে আমরা ব্লাড দিতে পারবো। সকালবেলা আমাদেরকে সাধারণত বলে থাকে যে জল ছাড়া কিছু আর খাবেন না, এবং দুপুরবেলা আমরা যে সময় ব্রেকফাস্ট করে নর্মাল যে সময় লাঞ্চ করি দুপুরবেলা, ঠিক সেই সময় থেকে তার 2 ঘন্টা পরে আমরা পিপির জন্য ব্লাড দিয়ে থাকি। এই পিপিটার পুরো কথা কি? পোস্টপ্র্যান্ডিয়াল। মেডিকেলি আমরা এই টার্মটাকে পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড বলে থাকি। এখানেও একটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত ঘোরাঘুরি করে। সেটা হচ্ছে আমরা যে ব্লাডটা দিই, আমরা যখন খাওয়া স্টার্ট করি দুপুরবেলা লাঞ্চ, তখন থেকে টাইমিংটা দেখব, না আমরা যখন খাওয়া দাওয়া শেষ করলাম করে লাস্ট জলটা খেলাম খাওয়ার পরে টাইমটা দেখব? বিভিন্নজন বিভিন্ন রকম মতামত থাকে এ বিষয়ে। চলুন পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করা যাক। সবার প্রথম আসি ফাস্টিং আমরা সকালবেলা খালি পেটে দিই। এটা ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং থাকা উচিত, অর্থাৎ আর কিছু খাওয়া যাবে না লাস্ট খাওয়া দাওয়ার পরে। এবার এটা সকালবেলায় কেন দিই? এটা তো হতে পারে আমি সারাদিন ফাস্টিং থেকে তারপরে দিলাম। ধরুন সকালবেলা আমি ব্রেকফাস্ট করলাম, তারপর আমি 8 ঘন্টা ফাস্টিং থাকলাম, তারপরে আমি ব্লাডটা দিলাম, হতেই পারে, যখন নিয়ম এটাই বলছে। কিন্তু এর মধ্যে ছোট্ট একটা ট্রিক্স আছে। কি জিনিস? রাত্রিবেলা আমরা যখন আমাদের ডিনার কমপ্লিট করি, তারপর সাধারণত বেসিক্যালি রাত্রিবেলা যারা একমাত্র নাইট শিফটে ডিউটি করে তারা ছাড়া আর কেউ কিন্তু সাধারণত কোনো কাজের সাথে যুক্ত থাকি না, আমরা নর্মালি শুয়ে পড়ি। কিন্তু সকালবেলা যদি আমরা ফাস্টিং থাকি, অর্থাৎ ব্রেকফাস্ট করার পর যদি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ফাস্টিং থেকে তারপরে দিই, তাহলে কিন্তু ইন বিটুইন আমরা কিন্তু বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকছি। এইখানেই ট্রিক্স। আমরা যখনই কাজ করি, আমার ভিডিওটা যদি আগের দিন ভালোভাবে দেখেন তাহলে আমি স্পষ্ট এটা বলেছিলাম যে আমরা যা যা শারীরবৃত্তীয় কাজ সারাদিন ধরে করে থাকি তার এগেনস্টে শক্তির প্রয়োজন পড়ে, অর্থাৎ এটিপির দরকার পড়ে। আর যখনই এই এটিপির দরকার পড়ে, শক্তির প্রয়োজন পড়ে, তখনই গ্লুকোজ ভেঙে এই শক্তি তৈরি হয়। গ্লুকোজ রক্তে মেশে এবং ইনসুলিনের মাধ্যমে কোষে কোষে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে যখনই সারাদিনে আমি ফাস্টিং থাকার চেষ্টা করি না কেন, আমি যেহেতু বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকছি, সুতরাং আমি চাইলেও আমার শক্তি যে প্রয়োজনীয়তা সেটাকে আটকাতে পারবো না। অটোমেটিক্যালি আমার গ্লুকোজ ভাঙতে থাকবে, তখনই কিন্তু আমার সুগার লেভেল আপ ডাউন হবে, মানে সুগার লেভেলটা ফিক্স থাকবে না। এটাই আমি যদি রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তাহলে কিন্তু আমার বডি পুরো স্টেবল হয়ে গেল, একদম ফ্রেশ মাইন্ডে ফ্রেশ বডি। আমার সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমি খালি পেটে ব্লাডটা দিলাম। তাহলে খালি পেটে অর্থাৎ কোনো কিছু ইনটেক না করে কার্বোহাইড্রেট, আমার যে বডির সুগার লেভেলটা সেটা কিন্তু প্রপার আমি জানতে পারলাম যে বিনা কার্বোহাইড্রেট ইনটেক আমার বডিতে কত পরিমাণ সুগার রয়েছে। এই জন্যই ফাস্টিংটা খালি পেটে সকালবেলা করা হয়। এরপর আসি পিপি ব্লাডটা কেন 2 ঘন্টা পর করা হয় এবং এটার এক্স্যাক্ট নিয়মটা কি। পিপি ব্লাডটা 2 ঘন্টা করার এক্স্যাক্ট নিয়ম হচ্ছে যে সময় থেকে আমি খাওয়াটা স্টার্ট করলাম সেইখান থেকে 2 ঘন্টা কাউন্ট। এটার কারণ কি? আমরা যখনই কার্বোহাইড্রেট ইনটেক করছি তখন সেই কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে গিয়ে গ্লুকোজে ভাঙছে এবং গ্লুকোজটা আমাদের রক্তে গিয়ে মিশছে। এটা আগের দিন আপনাদেরকে বুঝিয়েছি। আমরা যে মুহূর্তে কার্বোহাইড্রেটটা খেলাম, আমাদের গ্লুকোজ ভাঙা শুরু হলো প্রথম 1 থেকে 2 ঘন্টা। ধরুন আমি ভাতের প্রথম খাবারটা, আমি ভাতটা মুখে দিলাম, আমি চেবালাম, ভেতরে ঢুকলো, ঠিক যে টাইমে ভেতরে ঢুকলো সেই টাইম থেকে 1 থেকে 2 ঘন্টা মানে প্রথম 1 ঘন্টা আস্তে 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 সুগার লেভেলটা বাড়তে থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট ভাঙতে থাকে এবং গ্লুকোজের চাহিদা। অলরেডি আমি প্রচুর কাজ করেছি, ধরুন ব্রেকফাস্টের পর লাঞ্চ, এর মাঝখানে আমি প্রচুর কাজ করেছি, আমার শরীর খুব ক্লান্ত, খুব খিদে পেয়ে গেছে, টাইম পেরিয়ে গেছে খাওয়া, মানে আমার শরীর এনার্জি চাইছে। অটোমেটিক এনার্জি রিকোয়ারমেন্ট এত থাকে যে যখনই আমি খাবারটা খেলাম আমার গ্লুকোজটা ভেতরে ঢুকলো, মানে কার্বোহাইড্রেট ঢুকলো, গ্লুকোজ ভাঙলো, অটোমেটিক্যালি সেটা ভাঙতে থাকে এবং এটিপি তৈরি হতে থাকে। তাহলে প্রথম 1 থেকে 2 ঘন্টার মাথায় এইটা যদি গ্রাফ আমি এঁকে দেখাতাম তাহলে বুঝতেন গ্রাফটা আস্তে আস্তে এরকমভাবে বাড়ছে।
মানে গ্লুকোজ ভাঙার গ্রাফটা আস্তে আস্তে বাড়ছে এবং ঠিক পিক টাইম মানে 2 ঘন্টার মাথায় গিয়ে ওই গ্লুকোজ তৈরি হচ্ছে যে কার্বোহাইড্রেট ভেঙে এই সিস্টেমটা একদম পিকে থাকে। মানে ঠিক 2 ঘন্টার মাথায় গিয়ে আমরা যে টাইম থেকে খাচ্ছি তার 2 ঘন্টা মাথায় গিয়ে ওই টাইমটা পুরো পিকে থাকে, ওই সময়তে সুগার লেভেল একদম হাই থাকে, দিয়ে তারপরে আস্তে আস্তে আবার ওটা স্লো ডাউন হতে থাকে, মানে আবার নামতে থাকে। এইভাবে আমাদের প্রসিডিওরটা চলে। তা আমি যদি আমার প্রথম যে খাবারটা খেলাম সেই টাইম থেকে 2 ঘন্টা ক্যালকুলেট করে ব্লাডটা দিতে পারি টেস্টের জন্যে, তাহলে ওই আমার শরীরের অপটিমাম লেভেলে সুগার কত থাকছে সেটা আমি জানতে পারবো। তাহলে সকালবেলা আমি ল্যাবে ব্লাডটা দিয়েছিলাম, খালি পেটে একদম নর্মাল অবস্থায় আমার শরীরে কতটা পরিমাণ সুগার আছে সেটা আমি জানতে পারলাম, এবং অপটিমাম লেভেলে মানে খাওয়া দাওয়ার পরে ঠিক 2 ঘন্টার মাথায় আমার শরীরে কতটা সুগার আছে আমি সেটাও জেনে ফেললাম। এই দুটো ভ্যালু যদি আমি জানতে পারি, তাহলে ডায়াবেটিক বলুন বা প্রি ডায়াবেটিক বলুন বা নর্মাল মানুষের ক্ষেত্রেও এই ট্রিটমেন্টের সুবিধাটা হবে। এর জন্যেই এই ফাস্টিং এবং পিপিটা অবশ্যই মাথায় রাখবেন। খাওয়া দাওয়া যে সময় যে টাইম থেকে আমরা স্টার্ট করছি সেখান থেকে 2 ঘন্টা, ঠিক যখন 2 ঘন্টা হবে মানে আমি ধরুন 2:05 খেতে বসলাম, তাহলে 4:05 আমি ব্লাড দেবো। এবার 2 মিনিট 1 মিনিট 5 মিনিট এদিক ওদিক হয়, এটা অ্যাডজাস্টেবল, কিন্তু চেষ্টা করি আমরা খাওয়ার টাইমটা, খাওয়ার শেষটা না। আমি ধরুন 2:05 খেতে বসলাম, আমি রসিয়ে কষিয়ে ভালো করে খেলাম, খেতে খেতে আমার 2:30 বেজে গেল, আমি ব্লাড দিলাম 4:30, এটা কিন্তু অনেকটা ভ্যারি হয়ে যাবে। আমার কিন্তু খাবার শেষ টাইমটা দেখলে চলবে না। এবং আরেকটা জিনিস মেনটেন করতে হবে, যেটা মেনলি বলা উচিত, সেটা হচ্ছে আমরা রেগুলার যেমন লাইফস্টাইল লিড করি, যেদিনকে আমি ব্লাড সুগার টেস্ট করতে দেবো সেদিনকে আমি টাইম টু টাইম খেলাম, এক্স্যাক্ট মানলাম, ডাক্তার আগেরবার আমাকে যা বলেছিল সেই দিনকার জন্য আমি সেই নিয়মগুলো পালন করলাম, এটা কিন্তু মোটেই কাম্য নয়। আমি রেগুলার যেমন লাইফস্টাইল লিড করি, যেমন খাবার খাই, আমার খাদ্যাভ্যাস যেমন থাকে ঠিক সেইভাবেই মেনটেন করা উচিত। আমি যদি সকালবেলা ব্রেকফাস্টে রুটি খাই, আমি রুটি খাবো সেদিন। আমি যদি লাঞ্চে ভাত খাই তাহলে সেদিনকেও ভাত খাবো। আমি যদি ব্রেকফাস্টে ওটস খাই, লাঞ্চে ভাত খাই তাই খাবো। আমি যদি ব্রেকফাস্টে ওটস খাই, লাঞ্চে রুটি খাই, তাহলে সেদিনকেও সেটাই মেনটেন করব। গত 1 মাসে লাস্ট ডক্টর ভিজিটের পর আমি গত 1 মাস ধরে যা লাইফস্টাইল লিড করেছি সেই দিনকার জন্যে কোনো স্পেশাল কিছু করা উচিত নয়। সেদিন ঠিক সেম লাইফস্টাইল লিড করে আমি ব্লাড দেব, তাতে যে রেজাল্টটা আসবে সেটাই আমি ডাক্তারবাবুকে দেখাবো। তবেই কিন্তু উনি ঠিকঠাক ডায়াগনোসিস করতে পারবে, ঠিকঠাক মেডিসিন চেঞ্জ করতে পারবে। কারণ আগের দিন আপনাদের আমি বুঝিয়েছিলাম যে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি সুগার ফল করে যায়, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, তাহলে কিন্তু কি সমস্যায় আমরা পড়তে পারি। যাই হোক, আরেকটা যেটা পরীক্ষা ডাক্তারবাবুরা সচরাচর আমাদের করতে দেয়, এটাও আমাকে মিসেস বলল যে এই পরীক্ষাটা কেন করতে দেওয়া হয়, সেটা হচ্ছে HbA1c। HbA1c টেস্টটা দেখবেন ডায়াবেটিক যারা পেশেন্ট থাকে তাদেরকে মাঝে মধ্যেই করতে দেয়, 2 মাস 3 মাস কি 4 মাস ছাড়া তাদেরকে একবার করে এই পরীক্ষাটা করে নিতে বলে। এটা কি এটা হচ্ছে HbA1cটাকে আমরা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বলে থাকি, মেডিকেল টার্ম। এটা কেন করা হয়, এটার ফাংশনটা কি না, আমাদের শরীরে যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের সাথে সুগারটা অ্যাটাচ হয়ে যায়। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তাদের ব্লাডে সুগার রয়েছে, স্বাভাবিকভাবে সুগার হাই। এই সুগারগুলো পুরোটা তো আর এটিপি তৈরি করছে না, কারণ অতটা তারা কাজ করছে না, তাদের শক্তি অতটা প্রয়োজন পড়ছে না, ফলে কিছু ফ্রি সুগার তাদের রয়েছে। এই সুগারগুলোই হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়ে যায়। এবং আমরা ভালো করেই জানি একটা আরবিসি মিনিমাম 120 দিন বাঁচে, আরবিসির লাইফ স্প্যান 120 দিন। তাহলে ধরুন আমি আরবিসি, আমার গায়ে সুগার লেগে গেছে, ধরুন এটা সুগার, এই গেঞ্জিটা ধরুন সুগার, তাহলে আমি যদি আরবিসি হই, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার গায়ে গেঞ্জিটা রয়েছে, এই গেঞ্জিটার কোনো পরিবর্তন হবে না, গেঞ্জিটা ছিঁড়ে যাবে না, ফেটে যাবে না। তাহলে এই 120 দিন মানে আমার লাইফ স্প্যানের মধ্যে আপনি যেদিনই আমাকে দেখবেন সেদিনই এই সুগারটা পাবেন, মানে এই গেঞ্জিটা দেখতে পাবেন। ঠিক তেমনি আমরা যদি আমাদের রক্তে আরবিসি গায়ে হিমোগ্লোবিন তার মধ্যে যে সুগারটা রয়েছে সেটা যদি আমরা মাপতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা ওই মানুষটার অরিজিনাল সুগার ভ্যালুটা পাবো। আমি কেন অরিজিনাল বললাম, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেখা গেছে ওই যে টাইমিংয়ের ভুল থাকে পিপি করতে গিয়ে, সেক্ষেত্রে আমি সুগারের অরিজিনাল ভ্যালুটা পেলাম না। কেউ খুব বেশি ডায়েট মেনটেন করে ফেলে যে আগামী শুক্রবার আমি ব্লাড দেবো, তাহলে 1 সপ্তাহ আগে থেকে তার ওষুধ খাওয়া, তার ডায়েট একদম অ্যাকুরেট হয়ে যায়, তাহলে কিন্তু তার যে সুগারটা সেটা ওই 1 সপ্তাহের জন্য বেস করেই হলো, তার প্রকৃতপক্ষে যে সুগারটা সেটা কিন্তু আমরা পেলাম না। সকালবেলা ধরুন খালি পেটে আপনি একটা সুগারের ওষুধ খেয়ে নিলেন, নিয়ে ব্লাড দিলেন,
তাহলে কিন্তু সুগার আপনার নর্মাল আসবে। আপনি পিপি করবেন, তার আগে একটা সুগারের ওষুধ খেয়ে নিলেন, দিয়ে আপনি ব্লাড দিলেন, তাহলেও কিন্তু সুগার আপনার নর্মাল আসবে। আবার আমি বলি, আপনি যেদিনকে ব্লাড দিলেন পিপি, সেদিনকে দুপুরবেলা আপনি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে ফেললেন, তাহলেও কিন্তু আপনার পিপিটা বেশি আসবে। আমাদের ন্যূনতম যেটুকুনি প্রয়োজন 75 গ্রাম কার্বোহাইড্রেট, আমরা যে খাবারটা খাই সেই খাবারের মধ্যে 75 গ্রাম কার্বোহাইড্রেট মিনিমাম থাকবে, তাহলেই ঠিক আছে। এর থেকে কম হলে অসুবিধে, বা এর থেকে বেশি হলে অসুবিধে। সাধারণত দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তাররা 75 গ্রাম গ্লুকোজ জলে গুলে খেয়েও অনেক সময় ব্লাড টেস্ট সুগার করতে বলে। তা এই ক্ষেত্রে আমরা প্রপার সুগার ভ্যালুটা পাই না। কিন্তু হিমোগ্লোবিন, মানে গত 1 মাস ধরে আমি আমার শরীরে যে গেঞ্জিটা পরে রেখেছি, এই গেঞ্জিটার ছবি যদি আপনি তুলে নিতে পারেন, তাহলে আপনি জেনে নিতে পারবেন যে আমি কি গেঞ্জি পরি। ঠিক তেমনি 120 দিন ধরে যে আরবিসিটা আমার শরীরের মধ্যে আছে, আমি যদি সেই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন এবং তার সাথে অ্যাটাচ হওয়া সুগারটা কোনো রকম মেপে নিতে পারি, তাহলে কিন্তু আমি সেই মানুষটার একটা গড় সুগার ভ্যালু পেয়ে যাব। যে লাস্ট আরবিসিটা যদি লাস্ট 50 দিন আগে জন্মে থাকে, তাহলে লাস্ট 50 দিন ধরে আমি মানুষটার মধ্যে শরীরে সুগার লেভেল কতটা সেটা জেনে যেতে পারবো। এই কারণেই HbA1c টেস্টটা করা হয়। এটা আর কিছুই না, আমাদের শরীরে আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের সাথে সুগার অ্যাটাচ হয়ে থাকে, সেই সুগারটাকে মাপা। দেখবেন ডাক্তারবাবুরা মোটামুটি 2-3 মাস গড়ে একটা HbA1c টেস্ট করতে দেয়, যাতে গড়ে 3 মাস বা 2 মাস এই সারাউন্ডিংয়ে আপনার সুগারটা অরিজিনাল কি লেভেলের সুগার আপনার শরীরে রয়েছে সেটা জানার জন্য। মোটামুটি 4 থেকে 4 to 5.6 এই রেঞ্জের সুগার যদি থাকে, মানে HbA1c রিপোর্ট যদি থাকে, এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়। যদি 4% থেকে 5 to 6% থাকে আপনার ভ্যালু, তাহলে আপনি নর্মাল। যদি 5.7 থেকে 6.4 অবধি থাকে, মানে 6.4% অবধি থাকে আপনার HbA1c ভ্যালু, তাহলে জেনে নিতে হবে আপনি প্রি ডায়াবেটিক। মানে আগের দিন যেমন বলেছিলাম, ফাস্টিংটা 100 থেকে 120-র মধ্যে থাকলে, 100 mg/dl থেকে 120 mg/dl, তাহলে প্রি ডায়াবেটিক। HbA1c ভ্যালুটাও তাই, যদি 5.6 থেকে 6.4% থাকে, তাহলে আপনি প্রি ডায়াবেটিক। আর 6.5% ক্রস করে গেলে, তাহলে জেনে যেতে হবে আপনার ডায়াবেটিস আছে। তখনই আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং তার সাজেশন দেওয়া, আপনাকে লাইফস্টাইল লিড করতে হবে, মেডিসিন নিতে হবে। তাহলে এই হলো HbA1c। আশা করি আমি খুব ভালোভাবে বোঝাতে পারলাম যে কেন ফাস্টিং নেওয়া হয়, পিপিটা কেন 2 ঘন্টা পর নেওয়া হয়। এবং এটা মাথায় রাখবেন, আরেকবার বলে দিচ্ছি, 2 ঘন্টা খাওয়ার শুরু থেকে 2 ঘন্টা। আর HbA1cটাও আশা করি বোঝাতে পেরেছি। আরও ক্লাস থাকবে, যখন ক্লাস করাবো তখন আরও ডিটেলে বোঝাবো সুগারের ভাগ কী, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, সমস্ত কিছু আমি বোঝাবো আমার ক্লাসে। শর্ট ভিডিওগুলো শুধু সচেতনমূলকভাবে বানাচ্ছি আপাতত, ক্লাস আরও করাবো ধীরে ধীরে আস্তে আস্তে। পাটা ঠিক হয়ে গেলে আমি আবার ক্লাস শুরু করবো। আপাতত পায়ের জন্য দাঁড়াতে পারছি না, ওই জন্য ক্লাস চালু করতে পারছি না। যাই হোক, নেক্সট আবার দেখি কী টপিকে আপনাদের সচেতন করা যায়। সচেতনমূলক ভিডিও আবার নিয়ে আসবো শর্ট ভিডিও হিসাবে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই আমায়